এটা তোমাদের সেটের থার্ড ক্লাস। আগের দুটো ক্লাস যারা তোমরা এখনও দেখোনি বা এই ক্লাসটা প্রথম দেখতে শুরু করছো, তারা আমার ডেসক্রিপশন লিস্টে দেওয়া আছে আগের দুটো ক্লাসের লিঙ্ক, তোমরা সেটা দেখে নেবে। তাহলে তোমরা একবারে শুরু থেকে কিভাবে আমরা সেটটা পড়ে পড়ে এগোচ্ছি সেটা বুঝতে পারবে। এখন দেখো, আজকে যে বিষয়টা শুরু করব, আমি আগের ক্লাসে ছেড়ে দিয়ে গেছিলাম, জাস্ট উপসেটটা পড়িয়েছিলাম। উপসেটের পরে পড়িয়েছি আমি তোমাদের যথার্থ উপসেট এবং সুপার সেট। অ্যাকচুয়ালি সেট কথাটা আমি আবার একবার বলছি যে সেট কথাটা কি, সেই জিনিসটা হচ্ছে যে বিভিন্ন বস্তুগুলোকে এক জায়গাতে নিয়ে আসা, এটাকে সেট বলা হচ্ছিল। তাহলে বস্তুগুলোকে আনবো, কিভাবে আনবো বা কতগুলো আনবো, তার উপরে আমাদের টাইপগুলো বেরিয়ে আসছিল। যখন আমরা একটা সেটের উপরে নির্ভর করে দেখছিলাম, যে একটি সেটের উপরে যখন আমরা নির্ভর করে দেখছিলাম সেখানে কি কি টাইপ পেয়েছিলাম, তুমি একবার ভাবো তো, সেটের মধ্যে কিছু সংখ্যক বস্তুকে রাখা হয়েছে। এখন কতগুলো বস্তু আছে এই কোশ্চেনে তুমি অ্যান্সার দিতে থাকো। কোনো বস্তু থাকবে না, শূন্য সেট এমন একটা সেট যেখানে কোনো বস্তু নেই। একটা বস্তু যদি থাকে তাহলে একপদী সেট। একের থেকে অধিক যদি থাকে তাহলে দ্বিপদী, ত্রিপদী, এরকম কত বলবে, সেরকম কোনো নাম নেই। তাহলে একের থেকে বেশি থাকলে আসছে সেটা সীমিত সংখ্যক না অনেকগুলো। তাহলে সেখানের উপরে বেস করে একটা আসছে সসীম সেট, 4 নাম্বার আসছিল যে যদি সীমিত না হয় তাহলে কতগুলো, অসীম সংখ্যক, তাহলে সেটা হচ্ছে অসীম। এরপর অসীমেরও আমরা দুটো টাইপ দেখেছিলাম। কি কি দুটো টাইপ? যে এমন অসীম যাদেরকে আমি স্বাভাবিক সংখ্যা লেভেল করতে থাকলে চলতেই থাকবে কিন্তু লেভেল করা পসিবল। আর একটা ছিল আমি কোনোভাবেই লেভেল করে উঠতেই পারবো না, তাহলে তার উপরে যাদেরকে লেভেল করা যাবে তাদেরকে বলা হচ্ছিল কি, গণনযোগ্য। আমরা এগুলো পড়েছি, ঠিক। আর একটা ছিল অগণনযোগ্য, অগণনযোগ্য। তাহলে এই এতগুলো টাইপ, এগুলো হচ্ছে একটা সিঙ্গেল সেটের উপরে। তারপরে এসেছিল যে দুটি সেট। দুটি সেট যখনই আসবে তখনই কিন্তু তুলনামূলক আলোচনা করা হবে। কি ব্যাপারটা? তুলনা, যে আমার কাছে বেশি না ওর কাছে বেশি, আমার এখানে কোনগুলো, ওর কাছে কোনগুলো। এই কোশ্চেনগুলো যদি অ্যান্সার, ফার্স্ট একটা সেটের উপরে কতগুলো এলিমেন্ট আছে তার উপরে কোশ্চেনের অ্যান্সার খুঁজতে থাকলে তোমার এই টাইপগুলো বেরিয়ে আসবে। কিন্তু যখন একাধিক সেট থাকবে তখন এখানে বেশি না ওখানে বেশি, ওখানে যদি বেশি হয় কতগুলো বেশি, এখানে যে এলিমেন্টগুলো ওখানে কি ওইগুলোই না অন্য কোনো এলিমেন্ট, এই প্রশ্নগুলোর উত্তর আসবে। তাহলে প্রথম এখানে বেশি না ওখানে বেশি, বা এর এলিমেন্টগুলো ওখানে সব আছে কিনা, তার উপর নির্ভর করে আমাদের প্রথম যে টাইপটা এসেছিল সেটা ছিল উপসেট। এখন উপসেট হলে উপসেট ডেফিনেশনটাকে আর একটু এক্সটেন্ড করলে জন্যটা কি যথার্থভাবে বেশি, সেখানে আমাদের যথার্থ উপসেট ডেফিনেশনটা এসেছিল। যারা আগের দিন ক্লাসটা দেখোনি দেখে নাও, ওখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে জায়গাগুলো। যথার্থ উপসেট আর এর সাথে প্যারালাল জিনিস হচ্ছে অধিসেট। এতদূর পর্যন্ত আমরা আগের দিন পড়েছি প্রিভিয়াস ক্লাস। এখন আজকে এই লিস্টটার কি কি অ্যাড হতে থাকে তোমরা সেটা দেখো। ফার্স্ট চলে আসি এই যথার্থ উপসেট, এগুলো পড়ার, যথার্থ উপসেট বা অধিসেট, এটা পড়ার পরে আমাদের নেক্সট পড়ার জায়গা এখানে সেটা হচ্ছে সমান সেট। সমান সেট যেটাকে বলা হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট, এই ইকুয়াল কনসেপ্টটা ম্যাথের ক্ষেত্রে ভীষণ আজব একটা কনসেপ্ট। ইকুয়াল ব্যাপারটা কিন্তু যার সব কিছু সমান, ম্যাথামেটিক্সের দুটো সিস্টেমকে সমান তখনই বলা হবে দুটোর মধ্যে কোনো আইডেন্টিফাই করাই যাবে না, এর কাছে যা ওর কাছে তা, এর কাছে যতগুলো ওর কাছে ততগুলো। তাহলে দুটো সেট যখন নিজেদেরকে সমান হিসেবে দাবি করবে এ এবং বি, তাহলে এর কাছে যে এলিমেন্ট আছে বি এর কাছে সেগুলোই আছে, এর কাছে যতগুলো আছে বি এর কাছে ততগুলো আছে। তাহলে এই কথাটাকে যখন আমি ভাষাতে লিখবো তাহলে কি লিখবো, যে এ এর প্রতিটি পদ, এ এর প্রতিটি পদ বিতে থাকবে, আবার বা এবং, মানে দুটোকেই হতে হবে, এবং বি এর প্রতিটি পদ, বি এর প্রতিটি পদ এতে থাকবে। অর্থাৎ এই যে কথাটা লিখলাম, এই কথাটা মানে কি বলতো, এর প্রতিটি পদ বিতে থাকবে, তার মানে কি আগের দিনের সেই উপসেট, অর্থাৎ এ এর বি এর উপসেট হবে। আবার উল্টো দিক দিয়ে অ্যান্ড কি হচ্ছে বলতো, বি এর প্রতিটি পদ এতে থাকবে, তাহলে বি হয়ে যাবে এ এর উপসেট। অর্থাৎ এ সমান বি হলে এ যেমন বি এর উপসেট, একইভাবে বি এর উপসেট হবে। তাহলে তোমাকে যদি দুটো সেট কখনো সমান দেখাতে বলে তাহলে তুমি কি করবে, এর
বিতে যা আছে আবার বি এর এতে, অর্থাৎ এ কে বি এর সাবসেট দেখাবে, বি কে আবার এর সাবসেট দেখাবে। জিনিসটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এতে তোমাদের আছে 1 2 3, আর বিতে আছে 2 3 1, আর সিতে আছে 2 3 4। এখানে দেখো তো এর যে প্রতিটা পদ 1 2 3 বিতে আছে, 2 3 1, আবার বি এর প্রতিটা পদ দেখো এতে আছে। তাহলে এখানে এ আর বি কে সমান বলা যাবে। শুধু সমান সংখ্যক থাকলেই হবে না, সমান সংখ্যার সাথে সাথে একই এলিমেন্টও থাকতে হবে। কিন্তু এখানে এ আর সি, এর প্রতিটা পদ সিতে নেই, বা সি এর প্রতিটা পদ 2 3 থাকলেও একটা নেই ওখানে, তাহলে এক্ষেত্রে বলা হবে সমান সেট নয়। এরা কিন্তু সমান সেট হতে পারছে না। কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে এ সি এর সাবসেট যেমন হতে পারছে না, সি আবার এ এর সাবসেটও হতে পারছে না। তাহলে এগুলো যেহেতু সাবসেট হতে পারছে না, তাই এ আর সি কিন্তু সমান সেট নয়। তাহলে এই কেসটাকে এ এবং সি কে কি বলা হবে সেটা জানো, যে এ এবং বি এদের মধ্যে সম্পর্কটা কি। এই এ এবং বি এদের মধ্যে তো সমান, এ এবং সি এদের মধ্যে সম্পর্কটা কি এটা জানতে হলে তোমাদেরকে নেক্সট যেটা আসতে হবে সেটা হচ্ছে কার্ডিনাল সংখ্যা। কোনো সেটের কার্ডিনাল সংখ্যা, কার্ডিনাল সংখ্যা, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বারটা কি? সিম্পলি জাস্ট কোনো একটা সেটে কতগুলো পদ আছে, ওর পোটেনশিয়ালটা কত, সেটা যে সংখ্যা দিয়ে এটাকে দেখা হয় সেই সংখ্যাটাই হচ্ছে এর কার্ডিনাল সংখ্যা। ধরো এতে আমাদের, বা ইংরেজি তোমরা জেনেছো ফাইল সেট এ ই আই ও ইউ, এটা ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ। এর যদি কার্ডিনালিটি এটাকে সি এ আর ডি দিয়ে ডিনোট করা হয়, কার্ডিনাল সংখ্যাটাকে সি এ আর ডি দিয়ে ডিনোট করা হয়, তাহলে কার্ডিনাল ভি হবে কত? এখানে 5টা পদ আছে। এই কার্ডিনাল ভি কে বা কার্ডিনাল ভি এটার আরও নাম আছে। ধরো কোনো একটা সেট এ তোমাদের ধরো 1 2 3 আপ টু এটা 10 পর্যন্ত আছে, তাহলে এই কার্ডিনাল এ এটা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি যে এখানে 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কার্ডিনাল এ কে আর আমরা কি কি দিয়ে ডিনোট করতে পারবো? এই চিহ্ন, মডের মতো চিহ্নটা দিয়ে ব্যবহার করতে পারবে। আর যেটা পারবে এটাকে এন অফ এ দিয়েও অনেক সময় ডিনোট করা হয়। এগুলো কিন্তু কার্ডিনাল সংখ্যাটাকে ডিনোট করা হয়। এখন আমাদের কাছে আমরা সেই বিশেষ গুরুত্বপূর্ণ যে সেটগুলো পড়েছিলাম, তার প্রথম পড়েছিলাম এন, তারপরে ছিল জেড, তারপরে ছিল কিউ, তারপরে ছিল আর, তারপরে ছিল সি। এখানে তোমাদেরকে বলে রাখি যে সসিমস সেটের ক্ষেত্রে কিন্তু কার্ডিনাল সংখ্যাটা তুমি পেয়ে যাবে, সেটা এন টাইপের হবে। এখন এন তোমার কি হবে সেটা তুমি বুঝতেই পারছো, যতগুলো সেট থাকবে, যে এ যদি যে কোনো এ যদি সসিমস সেট হয়, এ যদি সসিমস সেট হয় তাহলে এন অফ এ এটা হয়ে যাচ্ছে এন, বা এটা আমরা বলতে পারি যে কার্ডিনালিটি অফ এ এটা হয়ে যাচ্ছে এন। কিন্তু এ যদি অসীম সেট হয় তাহলে তার কার্ডিনাল নাম্বারটা কি হবে? তোমরা যখন উপর দিকে পড়বে তখন এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে যে তাদের কার্ডিনাল সংখ্যা ইনফাইনাইট সেট যদি হয়, কারণ ইনফাইনাইটকে আমরা দুভাগে ভেঙেছি, একটা হচ্ছে গণনাযোগ্য বা একটা হচ্ছে গণনযোগ্য, আর একটা হলো তোমার অগণনযোগ্য। এগুলো পড়েছিলাম। তো গণনযোগ্যর মধ্যে কে ছিল? আমি চাইলে ন্যাচারাল নাম্বারটাকে গণনা করতে পারবো, আমি চাইলে জেডটাকে গণনা করতে পারবো, আমি চাইলে কিউটাকে গণনা করতে পারবো। কিন্তু যেগুলোকে গণনা করতে পারবো না, আর কে গণনা করতে পারবো না, সি কে গণনা করতে পারবো না, জিরো এর মধ্যে কতগুলো পদ আছে এদেরকে গণনা করতে পারবো না। তাহলে এগুলো সব ছিল আমাদের অগণনযোগ্য। তাহলে তোমাদের জাস্ট তথ্যের খাতিরে তোমরা মনে রাখবে যে গণনযোগ্যের ক্ষেত্রে এদের যে কার্ডিনালিটি সেটটা যদি এ হয়, কাউন্টেবল যদি সেট হয়, তাহলে এক্ষেত্রে ছিল আমাদের আলিফ নট, এরকমভাবে চিহ্নটা করা হয়। এটা আলিফ নট, এটা তোমাদের লেখা হয়, বাংলাতে লিখে দিচ্ছি আলিফ নট, এটা দিয়ে ব্যবহার করা হয়। আবার এদের ক্ষেত্রে কার্ডিনালিটিটা হয় সি এর মতো দেখতে, এটাকে বলা হচ্ছে কন্টিনাম, এটা দিয়ে ব্যবহার করা হয়। এগুলো যখন উপরের দিকে পড়বে তখন তোমরা এগুলো পাবে। এদের আর এর মাঝখানে কিন্তু কোনো সংখ্যাবাচক সংখ্যা বা কার্ডিনাল নাম্বার কিন্তু নেই, এগুলো পড়বে। এখানে তোমার জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখবে যে একটা সেটে কতগুলো পদ আছে তার সংখ্যাটাকেই বলা হচ্ছে কার্ডিনাল নাম্বার। ওকে, নেক্সট চলে এসো, যেটা বলছিলাম যে দুটো সেটের মধ্যে এখানে যতগুলো এলিমেন্ট আছে ওখানে ঠিক ততগুলোই, কিন্তু সেম সংখ্যক এলিমেন্ট নয়। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, এতে ধরো 1 2 3 আছে, আবার বিতে ধরো এ বি সি আছে, তাহলে দুটোতেই সমান সংখ্যক এলিমেন্ট আছে, কিন্তু এর প্রতিটা পদ বিতে নেই,
তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি। যদি এই কেসটা হয় তাহলে এ এবং বিকে বলা হবে কি সমতুল্য। সমতুল্য যেটা বলা হবে না সেটা হচ্ছে সমান, সমান বলা হবে না, কিন্তু যেটা বলা হবে সেটা হচ্ছে সমতুল্য। তাহলে এ ইকুইভ্যালেন্ট সি, এটাকে এরকম চিহ্ন দিয়ে এটাকে ডিনোট করা হয়, এটা ইকুইপোটেন্ট বা ইকুইভ্যালেন্ট এই সেট দ্বারা বলা হয়। তাহলে এই সেটটা কি পেলাম না সমতুল্য সেট, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে সমান সেট যারা নয় সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো সমতুল্য সেট, ইকুইভ্যালেন্ট সেট। তাহলে এখানে একটা তথ্য দেখো তো, যে কোনো সেট সমান যদি হয় সমতুল্য হবে, কিন্তু সমতুল্য মানে সমান সেট নাও হতে পারে। যেমন এই যে ধরো আমি আগে এক্সাম্পল একটা দিলাম যে এ 1 2 3 আবার বি দিয়েছিলাম দেখবে 2 3 1, এই দুটো সমান সাথে সাথে আবার সমতুল্য। তাহলে এখানে এই সেটটা সমতুল্য বাট সমান নয়, তাহলে সমান সেট যেটা আমরা সমান সেট সর্বদা সমতুল্য সেট হবে, সমান সেটটা সর্বদা সমতুল্য সেট হবে। কিন্তু সমতুল্য সেট, কিন্তু এই তথ্যগুলো তোমাদের জানতেই হবে, কারণ যখন এমসিকিউ কোশ্চেন রেডি করা হবে তখন নিচে কোনটি সত্য নয় এরকম তথ্য দেওয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। কিন্তু সমতুল্য সেট সমান নাও হতে পারে, সমান নাও হতে পারে, এই দুটো তথ্য তোমাদের জেনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে আসি, তাহলে আমরা সমান এবং সমতুল্য সেট পেয়ে গেলাম। তাহলে 3 পেলাম সমান সেট আর 4 পেলাম সমতুল্য সেট, এটা পেলাম। আচ্ছা, তোমাকে ধরো বলা হলো যে তোমাকে মনে করো যে তোমাদের উপর অন্য কোনো আমাদের দেশের মধ্যে উপর দিল্লি ওই সাইডের কোনো একজন ব্যক্তি, তুমি ধরো যেখানে আছো তোমাকে বলা হলো যে তোমার বাড়ি কোথায়, তোমার মেবি ধরো তুমি পশ্চিমবঙ্গের কোনো একটা জেলার মধ্যে আছো বা তোমার গ্রামের নাম, তুমি যদি তোমার গ্রামের নামটা বলো তুমি সে কি বুঝতে পারবে? দিল্লিবাসী নিশ্চয়ই বুঝতে পারবে না। যখন বুঝতে পারবে না তখন তুমি কি বলবে? তোমার ব্লকের নাম বলবে। সে হয়তো তার ওটাও জানা নেই যে পশ্চিমবঙ্গে এরকম কোনো ব্লক আদৌ আছে কিনা, বা যদি থাকে তাহলে সেটা কোন জায়গাতে আছে তোমাকে বুঝে উঠতে পারছে না। তখন স্বাভাবিকভাবে কি বলো তুমি? তখন হয়তো বললে তোমার ডিস্ট্রিক্টের নাম। সে হয়তো কিছুটা গেস করতে পারছে, তাও যদি ক্লিয়ার না হয় তখন তুমি বললে যে আমি ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গলে থাকি। তাহলে এই যে ঘটনাটা, তোমার অবস্থানটা, তোমার কোথায় আছো সেটা কিন্তু তোমার মানে সিস্টেম অনুযায়ী কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। তাহলে তোমাকে পরিচয় করতে গেলে কারো অধীনে থেকে তোমাকে তার পরিচয়টা তোমাকে দিতে হচ্ছে, তবে অন্য কেউ তোমাকে বুঝতে পারছে। তাহলে ঘটনাটা হচ্ছে এখানে যখন আমরা একাধিক সেটকে আলোচনা করব, প্রথমেই বলছি যে আমরা এখানে একাধিক সেটকে নিয়ে আলোচনা করছি। তাহলে একাধিক সেটকে নিয়ে যখন আলোচনা করা হবে বা তাদের যখন প্রক্রিয়া অর্থাৎ অপারেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব, তখন ওই সেট সমূহকে কোনো না কোনো সেটের অধীনে রেখে আলোচনা করতে হবে। এখন যার অধীনে রেখে আলোচনা করব সেই সেটটাকে বলা হবে ইউনিভার্সাল সেট। এটা কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন আমি বললাম যে তুমি কোথায় আছো, এটা তোমার যেমন কোনো রায়পুর ব্লক, ধরো তুমি যে ব্লকে আছো সেই ব্লকের কোনো একজনকে বললে তোমার হয়তো গ্রামের নামটা বুঝে যাবে। বা তুমি যদি ধরো কোনো ডিস্ট্রিক্টে থাকো তখন ওই ডিস্ট্রিক্টের ব্লক বলে দিলে হয়তো সেটা সব বুঝতে পেরে যাবে। তুমি যদি বেঙ্গলের কাউকে জিজ্ঞেস করো তখন তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম বলে তারা বুঝতে পারবে। তাহলে তোমার এটা চেঞ্জ হবে বারবার। সে এখানেও সেরকম, সেটা হচ্ছে তুমি লিখো যেটাকে বলা হচ্ছে কনসেপ্টটা সার্বিক সেট। সার্বিক সেট বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। আর এখানে বলে রাখি, কেউ হয়তো বললো যে ইন্ডিয়াটা জানি না, তখন তুমি তাকে বললে যে আমি এশিয়ার মধ্যে থাকি, সেটাও জানে না, তখন বললে আমি পৃথিবীর মধ্যে থাকি, সৌরজগতের মধ্যে থাকি। তাহলে গোটা ইউনিভার্সটা চলে আসছে তোমার মধ্যে। তাহলে এখানে ধরো 2-3টা সেট আছে। এ সেটটা হলো 1 2 3 লিখলাম, বি সেটটা লিখলাম 2 3 4 5 লিখলাম, আর ইউ একটা সেট লিখলাম 1 2 থেকে আপ টু 10। আর এখানে এটা 1 2 3 ঠিক আছে, এটা দিয়ে দিলাম 1টা। তাহলে দেখো এর সাপেক্ষে এই যে এ বি এর মধ্যে ঢুকে আছে, এখানে দেখো তো যে এটা যদি এ সেট হয় না, তাহলে এ পুরোপুরি বি এর মধ্যে ঢুকে আছে। আবার বি দেখো পুরোপুরি ইউর মধ্যে ঢুকে গেছে। এখানে আমরা বলতেই পারি যে এ বি এর সাবসেট, আবার এ বি এরা দুজনেই কিন্তু ইউর সাবসেট। তাহলে এই এর সাপেক্ষে বি কে আমি কি বলতে পারি? সার্বিক বলতে পারবো। এখন এ বি দুজনেরই সার্বিক হয়ে যাচ্ছে ইউ, কারণ যখন আমি দুজনকে আলোচনা করব তখন ইউর আন্ডারে রেখে আলোচনা করব, বা এ কে আমি ইউ সাপেক্ষে তো আলোচনা করতে পারবোই,
কিন্তু চাইলে আমি বি এর সাপেক্ষেও আলোচনা করতে পারবো। অর্থাৎ তোমাদের যে সাবসেটের কনসেপ্টটা যেটা বলছিলাম, যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে বিটা সার্বিক সেট আমরা বলতে পারি। এটা বোঝা গেল সার্বিক সেট ব্যাপারটা, যার অধীনে থেকে আমরা একাধিক সেটকে আলোচনা করব আমাদের প্রয়োজনে, সেই বিশেষ সেটটিকে বলা হচ্ছে সার্বিক সেট। ওকে, ইউনিভার্সাল সেট। তাহলে আমরা 5 নম্বরে যেটা পেলাম এইখানে একাধিক সেট নিয়ে, সেটা হচ্ছে তোমার সার্বিক সেট। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো কি সূচক সেট। সূচক সেট যেটা বলা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ারফুল। কেন? দেখো, এ যে কোনো একটা সেট, এ যে কোনো একটা সেট, মনে করো তোমাকে দেওয়া হলো 1 2 3। আচ্ছা, এর কতগুলো উপসেট আছে তোমাদেরকে যদি লিখতে বলা হয়, তাহলে বলো তো এই 1 সেটটা এটা এর উপসেট হবে? অবশ্যই হবে। 1 এখানে আছে, এখানেও আছে। 2টা বলো তো উপসেট হবে? নিশ্চয়ই হবে। 2 এখানে আছে, এখানেও আছে। সে একইভাবে 3 হয়ে যাবে। যদি দুটো দুটো করে নিতে থাকি 1 2 2 3 অ্যান্ড 3 1, আর যে সেটটা আছে সে এইগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু এর উপসেট। আমরা জানি দুটো তথ্য, প্রত্যেক সেট তার নিজের উপসেট। সুতরাং এখানে যদি 1 2 3 সেটটা নিয়ে নিই, এও এর উপসেট হওয়ার দাবিদার। আবার একটা সেট রয়েছে যে সবার সাবসেট, সেটা হচ্ছে 5। তাহলে এখানে দেখো এই যে 8খানা, 1 2 3 4 5 6 7 8, এই 8খানা যে সেট পেলাম, এরা প্রত্যেক কটাই হচ্ছে এর উপসেট। তাহলে এদেরকে নিয়ে যদি একটা সেট তৈরি করি, তাহলে যে সেটটা পেলাম তাকে বলা হচ্ছে এ এর উপসেট। কি বললাম? কোন সেটের উপসেট সমূহের সেট, তাকে বলা হচ্ছে পাওয়ার সূচক সেট। সূচক সেট কি না, কোন সেট এর উপসেট সমূহের সেট। উপসেট সমূহের সেট, এই কথাটাকেই যদি আমি, এটাকে বলা হচ্ছে সূচক সেট। এটাকে বলা হচ্ছে তোমার সূচক সেট। এটাকে যদি আমি প্রপার্টি মেথডে লিখতে চাই, যে পি অফ এ প্রপার্টি মেথডে লিখতে চাই, যে কি লিখব? এক্স কেন থাকছে? এক্স কখন থাকবে? যদি এক্সটা এ এর সাবসেট হয়। এর পাওয়ার সেটের এলিমেন্ট কিন্তু কোনো এলিমেন্ট নিজে একটা সেট। ওকে, তার জন্য এটা ক্যাপিটাল এক্স দিয়ে লিখেছি, কারণ পাওয়ার সেটের এলিমেন্টগুলোও সেট। কোনো সেটের এলিমেন্ট সেট হতেই পারে। এই যে এ সেটটার এলিমেন্টগুলো দেখো প্রত্যেক কটা সেট। তাহলে সাবসেট, সেট অফ অল সাবসেট অফ এনি সেট ইজ কল্ড পাওয়ার সেট। তাহলে এখানে হচ্ছে এর যে সাবসেটগুলো লিখেছি, এক্স কখন থাকবে? এক্স যদি এর সাবসেট হয়, তাহলে আমাদের পি অফ এতে ঢোকার চান্স পাবে। অর্থাৎ এখানে কতগুলো জিনিস দেখে রাখো, আমাদের বি যদি পি অফ এতে ঢোকার সুযোগ পায়, আমরা কি বলতে পারবো? বি সাবসেট অফ এ, তাই না? বি পি অফ এর মধ্যে আছে, তার মানে অবভিয়াসলি বি হচ্ছে এর উপসেট। তাহলে একটা জিনিস অবভিয়াসলি ট্রু, এ বিলংস টু পি অফ এ। এ বিলংস টু পি অফ এ, এটা তো তোমাদের হবেই। ফাই তো সবার সাবসেট, এটাও হবে। তাহলে এই কথাটা কিন্তু সত্যি কথা, এ যাই সেট হোক না কেন, এ বিলংস টু পি অফ এ হবে। ঠিক আছে, এখন এই সেটটার ক্ষেত্রে যে 3টা সেট হলে তার কতগুলো উপসেট পাওয়া যাচ্ছে? 8খানা। তাহলে তোমাদেরকে যদি আমি সেটটা কমিয়ে দিই, ধরো দুটো সেট দিলাম, তাহলে কতগুলো উপসেট পাওয়া যেতে পারে? ধরো দুটো সেট দিলাম, এখানে এ দিলাম এবং বি দিলাম। নিয়ম কি? প্রথমে একটা একটা করে দেখবে, তারপরে দুটো দুটো করে দেখবে। তাহলে এখানে উপসেট কাকে পাবে? এ কে পাবে, বি কে পাবে, আর নিজের সেটটাকে পাচ্ছ, আর তার সাথে সাথে ফাই তো দাবিদার। তাহলে এখানে এই সেটটার পাওয়ার সেট হয়ে যাবে এটা। তাহলে কটা পাচ্ছ? 4টা। তাহলে আমরা দেখো, যখন আমাদের এলিমেন্ট অর্থাৎ এন অফ এ যখন 2, তখন পি অফ এ এর এলিমেন্ট সংখ্যা হয়ে যাচ্ছে 4। যখন এন অফ এ ইকুয়াল টু 3, তখন পি অফ এ এর পদ সংখ্যা হয়ে যাচ্ছে 8। তাহলে কোনো কি রুল আছে যেখানে পাওয়ার সেটের কতগুলো, অর্থাৎ কোনো সেটের উপসেট কতগুলো হতে পারে সেটা আমরা বার করে নিতে পারবো? তাহলে তোমাকে ধরো আমি একটা জেনারেল ভাবে বলছি যে এ সেটের পদ সংখ্যা n, এ সেটের পদ সংখ্যা n লিখবে এটা, যে এ সেটের পদ সংখ্যা সমান n, এ এর মোট
উপসেটের সংখ্যা, এর মোট উপসেটের সংখ্যা কতগুলো হবে এটা দেখছি। ধরো এ সেটটা তোমার x1 x2 ডট ডট করে xn এগুলো পদ আছে। x1 এটা তোমরা যখন পারমুটেশন কম্বিনেশন হবে তখন আরো ভালো বুঝতে পারবে। এখানে ধরো x1টাকে আমি নিতেও পারি নাও নিতে পারি, তাহলে x1 এর জন্য অপশন করকম পাচ্ছি, ইয়েস নো নিতে পারি নাও নিতে পারি দু রকম। x2 এর ক্ষেত্রে একও সাবসেট হিসেবে তৈরি করতেও পারি নাও করতে পারি দু রকম। x3 হিসেবে নিতেও পারি নাও নিতে পারি দু রকম। তাহলে এইভাবে n কে নিতেও পারি নাও নিতে পারি। কাউন্টিং এর যে মাল্টিনোমিয়াল ল সেই অনুযায়ী এরা গুণ হয়ে যায়, তখন সেটা আমাদের কত হবে, n সংখ্যক আছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ মোট উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে আরেকটা কথা বলে রাখি নোট প্রসঙ্গে, যদি যথার্থ উপসেট চায় কি না এটা অনেক সময় হয়, যথার্থ উপসেট যদি হয় তাহলে সেই সেটটা তো যথার্থ হবে না, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ এর যথার্থ উপসেট নয়, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা এখন যদি বুঝতে না পারো তাহলে যখন পারমুটেশন হবে তখন তোমরা নিজেই বুঝতে পারবে, পারমুটেশনের কনসেপ্টটা যদি জানা থাকে। তাও দেখো তোমাদেরকে এটা একটু এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি আমি। ধরো এ একটা সেট, এখানে এ আর বি আছে, এ কে নিয়ে সাবসেট করতেও পারি নাও করতে পারি দু রকম। কিভাবে করতেও পারি নাও করতে পারি, ধরো একটা এ নিলাম আর একটা নিলাম না। বি এর ক্ষেত্রে নিতেও পারি নাও নিতে পারি। আবার এক্ষেত্রে এ বি দুটোকেই যদি নেওয়া হয় তাহলে মানে এর ক্ষেত্রে ধরো এরকম ব্যাপারটা, এটাকে বলছি নিচ্ছি না, বিটাকে নিচ্ছি না। তাহলে তোমার দেখো চারটা টাইপ চলে আসছে। কি করে চারটা টাইপ আসছে, যখন আমি এ কে নিচ্ছি বি কে নিচ্ছি না তখন এটা তৈরি হচ্ছে, যখন আমি বি কে নিচ্ছি এটাকে নিচ্ছি না তখন এটা তৈরি হচ্ছে, যখন আমি একেও নিচ্ছি বি কেও নিচ্ছি তাহলে আমাদের এটা তৈরি হচ্ছে, যখন একেও নিচ্ছি না একেও নিচ্ছি না তখন আমাদের 5 সেট তৈরি হচ্ছে, অর্থাৎ এই চারখানা উপসেট তৈরি হচ্ছে। তাহলে দুটো টাইপ এক এরকমভাবে যদি হিসেবটা করতে থাকো তাহলে তোমাদের 8টা চলে আসবে। তাহলে তোমাদের যদি আমাকে বলো যে কোনো সেটে যদি 5টা পদ থাকে, ক্যালকুলেশন করো তো যে এ সেটে 5টা পদ আছে, তাহলে পি অফ এর এটা কত হবে হিসাব অনুযায়ী, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, তাহলে 32। এই দেখো দুটো ছিল, 4কে আমরা 2 এর স্কোয়ার, 3টা ছিল, 8কে আমরা লিখতে পারবো 2 এর কিউব। তাহলে আমাদের একটা সেট লাস্টে এসে অ্যাড হলো, সেটা হলো তোমাদের সূচক সেট। ওকে, তার মধ্যে সূচক সেট হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সূচক সেট। এখান থেকে আমরা জানলাম কি সেটের পদ উপসেট কতগুলো হতে পারে এটা আমরা জানলাম। এখান থেকে একটা কোশ্চেন মনে করো, এ সেটটা 5 সেট, ওকে, তাহলে পি অফ 5 এর কার্ডিনালিটি কত হবে, কি করে বার করবে? এখন দেখো ভালো কোশ্চেন কিন্তু, হ্যাঁ পরীক্ষায় তোমাদের আসার মতো কোশ্চেন, যে কার্ডিনালিটি এ যদি 0 সেট হয় তাহলে পি অফ 5, প্রথমে বুঝতে হবে পি অফ 5 মানে কি না, পি অফ 5 মানে হলো 5 এর কতগুলো উপসেট আছে, বা এটা আমরা পি অফ এ বলতে পারি যেহেতু এ ইকুয়াল টু 5 লেখা আছে। তাহলে 5 এর কতগুলো উপসেট, এটা যদি এই মনে করো তাহলে 5 যদি হয় 5 এর উপসেট একটাই থাকে, 5 এর উপসেট একটাই থাকবে কারণ 5 এর কোনো এলিমেন্ট নেই, তাহলে 5 এর উপসেট হওয়ার ক্ষমতা রাখছে একমাত্র 5, এটাই হচ্ছে 5 এর উপসেট। ওকে, তাহলে এটা তোমার এখন নতুন সেট হয়ে গেল। তাহলে পি অফ এ এটা যখন লিখবে তখন এর উপসেট, এর কতগুলো উপসেট, এখন নিজের তো হয়, তাহলে 5 সবার আর নিজের হয়, তাহলে এর হচ্ছে কত, দুটো। তাহলে এটা হলো পি অফ 5। এরপর যদি পি আবার পি এ করি তাহলে কত হচ্ছে দেখো, একটা হচ্ছে এর এলিমেন্ট এর কতগুলো উপসেট না 5 একটা সবার উপসেট হবে, এরপরে এখানে তো দুটো মানে 2 স্কোয়ার, 4টা তো হবে বুঝতে পারছো। একটা হবে এই এলিমেন্টটা হবে যে 5 নামক এই এলিমেন্টটা নিজে একা থাকবে, 5 কি জেনারেলভাবে সবার হয়, এই এলিমেন্টটা নিয়ে একটা সেট তৈরি করবে, আবার এই এলিমেন্টটা নিয়ে একটা সেট তৈরি হবে, আবার এই দুটোকে নিয়ে একটা তৈরি হবে। খুব ইন্টারেস্টিং না?
তাহলে এক্ষেত্রে আমাদের কত হচ্ছে 1 2 3 4, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে, এরপরে আমি এখান থেকে তোমাদের জায়গাগুলোকে আরো ক্লিয়ার করার জন্য যতটা পড়িয়েছি সেটা ক্লিয়ার করার জন্য বেশ কিছু এমসিকিউ আমি এখন তোমাদের সামনে করব, তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। আমরা পড়েছি সেটের ধারণা, সেটের টাইপস, এতগুলো পড়া হয়েছে। আর বাকি যে টাইপসের মধ্যেই পড়ে ওগুলো যদিও, কিন্তু অপারেশনটা মিক্স করে, সেগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। ক্লাসটা অবশ্যই দেখবে, খুব ইন্টারেস্টিং হবে। দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে, আমি এসএনদের বইটাকেই তুলে নিয়েছি, যাদের এসএনদের বই আছে তারা দেখতে পাবে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে প্রশ্নমালা 1, প্রশ্নমালা 1 কোনগুলো করছি, এমসিকিউটা করছি। তাহলে 1, যে চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেটের সংখ্যা, এই সেটের পদ সংখ্যা হচ্ছে 4, তাহলে এর উপসেট কতগুলো আছে, উপসেট সংখ্যা কতগুলো হবে এখনই বললাম, বলো 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে অপশান কত হচ্ছে, অপশান হচ্ছে সি। ওকে, 2 নম্বরের কোশ্চেন, আমি কোশ্চেনটা জাস্ট মুখে বলছি, 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট, তাহলে একটা সেট যেখানে 5টা পদ আছে এর যথার্থ উপসেট চাইছে, তাহলে এর যথার্থ উপসেট চাইছে, তাহলে যথার্থ উপসেট কত হবে বলে একটু আগেই বললাম 2 টু দি পাওয়ার 5, এগুলো হচ্ছে টোটাল সাবসেট। কিন্তু ওই যে নিজেরটা বাদ যাবে, নিজেরটা বলতে এ এর সাবসেট তো হয়, তাহলে সে যথার্থ নয়। যথার্থ মানে কি বলেছিলাম, যথার্থ মানে এটাই যে ওই সেটটাতে একটা হলেও বেশি থাকবে, তাহলে এ এর যথার্থ হতে পারে না, কারণ এতে যতগুলো আছে এতে ঠিক ততগুলোই আছে, তাহলে একটা হলেও বেশি থাকলে তবে যথার্থ। 32 - 1 সমান 31, তাহলে এক্ষেত্রে অপশন হচ্ছে তোমার ডি। নেক্সট চলে আসছি থার্ড কোশ্চেন, বলেছে যদি x বিলংস টু এ, এটা ইমপ্লাই করে x বিলংস টু বি, তাহলে কি হবে, কিসের ডেফিনেশন মনে পড়ছে বলো, এটা ছিল তোমাদের এ সাবসেট অফ বি এর ডেফিনেশন, তাহলে এ যদি বি এর ডেফিনেশন সাবসেট হয় তাহলে উত্তর হবে কোনটা, সি হবে। 4 নাম্বার বলেছে, আজকেই পড়লাম, যদি এ বি এর সাবসেট হয় এবং বি এর সাবসেট হয় তাহলে কোনটা হবে, এ বি এর সাবসেট বি এরও সাবসেট, অর্থাৎ এ যতগুলো পদ আছে বিতে আছে, বিতে যতগুলো পদ আছে আবার ততগুলো এতে আছে, তাহলে তখন আমাদের কি হয়ে যাবে, এ ইকুয়াল টু বি। অপশান হচ্ছে তোমার সি এরটা, এক্ষেত্রে অপশান হচ্ছে সি। আচ্ছা, বাকি এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো এখনো পর্যন্ত পড়া হয়নি আমাদের, সেগুলো আমি যাচ্ছি না, চলে আসছি 12 দাগের কোশ্চেনে। বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হতেও পারে নাও হতে পারে। 889 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট একটি অসীম সেট, এটা ঠিকঠাক লাগছে। 150 অপেক্ষা বড় অযুগ্ম সংখ্যাগুলির সেট হবে একটি অসীম সেট। আবার বলেছে x বাস্তব 0 লেস দেন x লেস ইকুয়াল টু 1 একটি একপদী সেট, এটা কিন্তু সত্য নয়। তোমরা এটা দেখবে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে, আমি যে কোশ্চেনগুলো করতে পারবে আর কি এখানে বোঝানো যাবে। 14 বলেছে 12 এর উৎপাদক সমূহের সেট, 12 এর উৎপাদক সমূহের সেট, বলো তো কি হবে, 12 সমস্ত উৎপাদকগুলোকে লিখো। 12 উৎপাদক 1 2 2 মানে যাদেরকে 12কে ভাগ করতে পারবো, 3 হবে, 4 হবে, 6 হবে, আর 12 নিজে হবে, তাহলে এখানে উত্তর হচ্ছে 1 2 3 4 6 12, অপশান ডি। 14 হয়ে গেল আমাদের। 15টা বলেছে কোনটা শূন্য সেট, কোনটি শূন্য সেট, কোনটি শূন্য সেট, কোনটা শূন্য সেট, কি কি দেওয়া আছে জানো তো, অপশান এ আছে অনলি 0, অপশান বি আছে 5, অপশান সি আছে x বিলংস টু জেড, তার সাথে বলা হচ্ছে তোমার 1 লেস দেন x লেস দেন 2, আর অপশান ডি আছে x বিলংস টু আর 1 লেস দেন x লেস দেন 2। কোনটি শূন্য সেট, এটা তো শূন্য সেট নয় কারণ 0 এলিমেন্ট আছে, এটাও শূন্য সেট নয় কারণ এর এলিমেন্ট 5,
বলেছিলাম আগের দিন, যদি এটা না থাকতো তাহলে এটা শূন্য সেট, কিন্তু এটা যেই দিয়ে দিচ্ছি এটা একপদী সেট। এটা পূর্ণ সংখ্যা 1 আর 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটা হবে উত্তর। আর 1 আর 2 এর মাঝে বাস্তব সংখ্যা অসংখ্য আছে, 1.5, 1.6, 1.8, 1.9, এটা কখনো আমাদের একপদী সেট হতে পারে না, সরি শূন্য সেট হতে পারে না। আচ্ছা, এটা হলো আমাদের। দেখো একটা ভালো কোশ্চেন আছে, বলা আছে যে এ সেটের সূচক সেট বি, এ সেটের সূচক সেট বি বলা আছে, তাহলে কোনটা সত্য? এটা যদি হয় কোনটি সঠিক? অপশন এ দেওয়া আছে তোমার এ, এটা হবে। অপশন বি দেওয়া আছে বি সাবসেট অফ এ হবে। অপশন সি দেওয়া আছে এ বিলংস টু বি, আর অপশন ডি দেওয়া আছে এ ইকুয়াল টু বি। এবার ভেবে দেখো তো, এ সেটের সূচক সেট বি। আচ্ছা, আমরা এ সেটের সূচক সেট, এ সেটের সূচক সেট কোনটাকে বলছিলাম? পি অফ এ, এটাই হচ্ছে বি, এটাই হচ্ছে বি বলা আছে। তাহলে যেহেতু এ বিলংস টু পি অফ এ, মনে পড়ছে লিখেছিলাম পি অফ এ মানে কত? বি। তাহলে দেখো এ বিলংস টু বি, অপশন কোনটা হচ্ছে? সি একটা। ঠিক আছে, কনসেপ্ট যদি তোমার জানা থাকে অঙ্ক কিন্তু আটকাবে না, আর সেটে কনসেপ্ট প্রচুর। আচ্ছা, 20 দাগে একটা কোশ্চেন আছে, কোনটা সঠিক? নিচে বিবৃতি দেওয়া আছে, কোনটি সঠিক? অপশন এ আছে 2, 4, না এটা নেই, এখানে আছে এ বিলংস টু এ বি সি। অপশন বি আছে 2, 4 সাবসেট অফ, এটা নেই, এ নট বিলংস টু এ বি সি। অপশন সি আছে এ সাবসেট অফ এ বি সি। আর 4-এ আছে এ সাবসেট অফ এ বি সি। এটা দেখো তো, এখানে এ বি সি এর মধ্যে থাকতে পারে? এই সেটটার মধ্যে এ নামক এরকম কোনো এলিমেন্ট আছে? এখানে এ বি সি আছে, তাহলে এ বিলংস টু, যদি বিলংস টু থাকে এটা এলিমেন্টের কথা বলছে, পদ। তাহলে এই সেটের এরকম কোনো পদ আছে? নেই। দেখো এ আছে, যদি এরকম থাকতো, মানে যদি ধরো এরকম থাকতো দিলে ঠিক হয়ে যেত, এরকম যদি থাকতো, কিন্তু আছে কি? নেই। তাহলে এখানে যেহেতু এবিসি আছে, তার মানে এটা হলো না, কারণ সেট এ এর এলিমেন্ট নয়। এখানে বলেছে এ ডাজ নট বিলংস, পরিষ্কার দেখা যাচ্ছে এটা হবে না। এ দেখো একটা সেটের সাবসেট সেটেই হয়, এ তো সেটেই নয়, এটা এলিমেন্ট, তাহলে এটা হবে না। কিন্তু দেখো এটা ঠিক আছে, এটা একটা সেট, এও একটা সেট, সাবসেট আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে বলা হচ্ছে যে 23 দেখো, নিচের কোনটা অসীম সেট? তোমাকে কোনটা অসীম সেট বলতে হবে। অপশন এ বলা হচ্ছে এক্স বিলংস টু জেড, তার সাথে বলা হচ্ছে -1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1। এ -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা, -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা। সি বলা হচ্ছে 100 এর চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। ডি বলা আছে এক্স টা আর এর মধ্যে আছে -1 x1, এটা আছে। এদের মধ্যে কোনটি অসীম সেট? এই নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট? এক্স পূর্ণ সংখ্যা, দেখো -1 আর 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা সীমিত আছে, 0 আছে, হ্যাঁ এটাই হবে, -1 হবে, 0 হবে আর 1 হবে, এগুলো পূর্ণ সংখ্যা, সুতরাং এটা হবে না। 100 অপেক্ষা বড়
ঋণাত্মক বলা আছে, তার মানে তোমার পূর্ণ সংখ্যাই বলা আছে, তাহলে বুঝতেই পারছো এটা তোমাদের -100 উপর -99 এরকম করে ঋণাত্মক যুগ্ম সংখ্যাগুলো যাবে, তাহলে ফ্র্যাকশনগুলো তো হবে না, তাহলে তোমাদের এটাও কিন্তু হবে না, কারণ পজিটিভগুলো আমি লিখতে পারবো না। 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা, 100-র চেয়ে ছোট যদি ধনাত্মক সংখ্যা বলি, এটার কিন্তু শেষ নেই। এটার কিন্তু শেষ নেই। এখানে একটু ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখে দাও, তাহলে কিন্তু এটাও আর হবে না। ডি এক্স এক্স বিলংস টু আর, এর মধ্যে কিন্তু অসংখ্য আছে, তাহলে এটা তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, পরের দিনের ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেদিন আমরা সেটের অপারেশনগুলো কোনো কিছু নতুন যখন পড়ি ম্যাথামেটিক্সে, বিশেষ করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো পড়া হয়, তাই সেটটা জেনে নিয়েছি, এরপরে সেটের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কী করে হয় সেগুলো তোমরা পরের ক্লাসে শিখতে পারবে।